আসসালামু আলাইকুম। আজ 4টা নভেম্বর 2025 মঙ্গলবার। স্বাগত বাংলা পরিক্রমা অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সঙ্গে থাকছি আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। হাসিনার মারাত্মক সিদ্ধান্তের পেছনে ইনুর ষড়যন্ত্র ফাঁস। আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহারের উস্কানি এসেছে তার মাথা থেকেই। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার ইঙ্গিত। উপদেষ্টা মাহফুজের বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য। বিপিনুরের আসনে প্রার্থী না দিয়ে কৌশল নিল বিএনপি। পটুয়াখালী 3 গিরে নতুন জোটের গুঞ্জনে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। এবং রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের ক্ষোভ। তারেক রহমানের প্রতি আহ্বান। এবার বিস্তারিত। জুলাই মাসে সংগঠিত গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাসানুল হক ইনু সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর দ্বিতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন। সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয় ইনুকে। প্রসিকিউশন পক্ষ থেকে শুনানির জন্য 1 সপ্তাহ সময় চাওয়া হয়, তবে আসামিপক্ষ অতিরিক্ত 2 দিন সময় চায়। দৈনিক যুগান্তরের খবরে বলা হয়, কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর 39 পৃষ্ঠায় ওই অভিযোগপত্রে 8টি অভিযোগ আনা হয় ইনুর বিরুদ্ধে। এই মামলায় 20 জন সাক্ষীকে রাখা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল ওই অভিযোগ গ্রহণ করেছে। প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম ট্রাইব্যুনালে অভিযোগগুলো তুলে ধরে বলেন, ইনু তৎকালীন জাসদ সভাপতি এবং 14 দলীয় জোটের শরিক দলের শীর্ষ নেতা হিসেবে ভারতের গণমাধ্যম মিরর নাও এর মাধ্যমে আন্দোলনকারীদের বিএনপি, জামায়াত ও সন্ত্রাসী বলে প্রচারণা করেন। তার এই উস্কানি শেখ হাসিনাকে মরণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত প্রভাবিত করে। অভিযোগে বলা হয়, ইনুর মাথা থেকেই এই ভয়ঙ্কর উস্কানির সূত্রপাত। প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী গত বছরের 19 জুলাই গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় বৈঠকে ইনুর উপস্থিতিতেই ছাত্র আন্দোলন দমনে সেনা মোতায়েন ও দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে ইনু সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং স্থানীয় প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন। অভিযোগে আরও বলা হয়, 20 জুলাই তিনি কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের ছবি দেখে তালিকা প্রস্তুত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইনুর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তিনি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে দেশব্যাপী আন্দোলন দমনে সহিংসতা, হেলিকপ্টার দিয়ে গুলি চালানো এবং আটক নির্যাতন পরিকল্পনায় যুক্ত ছিলেন। 27 জুলাই তিনি টেলিভিশনে উস্কানিমূলক বক্তব্য দেন, যেখানে আন্দোলনকারীদের সন্ত্রাসী ও জঙ্গি আখ্যা দিয়ে কারফিউ জারি ও মারণাস্ত্র ব্যবহারে সমর্থক জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের কাজ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে এই বিচারের রায় ঘোষণা করা হবে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পরিষদ মিলনায়তনের জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ তথ্য জানান। মাহফুজ বলেন, এই রায়ের মাধ্যমে শহীদ পরিবারের দীর্ঘদিনের ক্ষত কিছুটা হলেও প্রমোষিত হবে। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আমরা অঙ্গীকার করেছিলাম বিচার কাজ শুরু করার এবং আমরা সেই প্রতিশ্রুতি রাখতে পেরেছি। বর্তমানে অনেকেরই ট্রাইব্যুনালে বিচার চলছে, যারা ছাত্র জনতাকে হত্যা বা গুমের মতো ভয়াবহ অপরাধে জড়িত ছিলেন। তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পরবর্তী সরকারও এই বিচার কার্যক্রমকে অব্যাহত রাখবে। মাহফুজ আরও জানান, সংস্কার প্রক্রিয়ায় সরকার ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছে, যা দেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড়। দীর্ঘ সময় পর সব দল এক মঞ্চে এসে একটি জাতীয় দলিলে ঐক্যমত্য পৌঁছালো। এটাই বাংলাদেশের জন্য এক বিরল ও ইতিবাচক অর্জন বলে তিনি মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, এই জুলাই সনদ ও সংস্কার কার্যক্রম ভবিষ্যতের নতুন বাংলাদেশ গঠনের পথ তৈরি করছে। যদি আগামী সরকার এই উদ্যোগগুলো বাস্তবায়ন করতে পারে, তাহলে আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হবে। তিনি বিশ্বাস করেন, গুম খুনের রাজনীতি চিরতরে বিলীন হয়ে যাবে এবং একটি ভারসাম্যপূর্ণ ন্যায়নিষ্ঠ বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে জনগণই হবে সর্বশক্তির কেন্দ্রবিন্দু। আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়া ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশকে খুবই কড়া বার্তা দিয়েছেন।
তিনি বলেছেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের যদি পুলিশের কাছে কোনো অবৈধ সুবিধা দেওয়ার ঘটনা কেউ ঘটায়, তাহলে সেই পুলিশ কর্মকর্তা কিংবা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর এটা শুধু শুদ্ধ ভাষার কথা নয়, বাস্তব প্রয়োগও হবে বলে তিনি জোর দিয়ে বলেছেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সামনে ওই বার্তা দেন উপদেষ্টা। সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেন, যদি নির্বাচনে পুলিশ কোনো দলের প্রতিপক্ষপাত দেখায় তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে, তাতে তিনি স্পষ্টভাবে বলেন, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে এবং কারো কোনো নেগলিজেন্স বা অনৈতিক আচরণ ধরা গেলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। আগের মতো শুধু জিডি রেখে দেওয়ার নয়, এবার সরাসরি শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। উপদেষ্টা আরও বলেছেন, তার নির্দেশনা পুলিশকে স্পষ্ট নির্বাচনকে নিশ্চিত করতে হবে, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। পুলিশ যদি অনৈতিক কাজে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর আইন অনুগ ব্যবস্থা নেওয়া হবে, এতে কারো ছাড় দেওয়া হবে না। তিনি এই মুহূর্তে দেশের গণতন্ত্র রক্ষার কথা বারবার উল্লেখ করে বলেন, নির্বাচন পরিবেশকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দায়িত্ব অপরিহার্য। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে প্রশ্ন উঠলে উপদেষ্টা জানান, বর্তমানে সেনাবাহিনীর সেই ক্ষমতা আছে। নির্বাচন হওয়ার সময় সেটি থাকবে কি না সে বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। আর পুলিশের রদবদলের প্রসঙ্গে তিনি জানান, 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন তাদের মধ্যে যারা 3 নির্বাচনে জড়িত ছিলেন তাদের ম্যাক্সিমাম ভাবে বদল করার চেষ্টা করা হবে। এরপরও লোকবল সীমাবদ্ধতার কারণে কিছুটা নমনীয়তা থাকতে পারে, তবে যেখানে রিপোর্ট বা অভিযোগ আছে সেখানে কাউকে ব্যবহার করা হবে না বলেও তিনি খবর অনুবর্তীতে জানিয়ে দেন। আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশে প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। তবে তালিকায় পটুয়াখালী 3, গলাচিপা ও দশমিকা আসনটি বাদ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে এলাকা জুড়ে এখন কৌতূহল, উত্তেজনা আর নানা জল্পনা। স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে এ শূন্য আসনই নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। রাজনীতিতে গুঞ্জন উঠেছে বিএনপি হয়তো এই আসনটি রেখেছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের জন্য। এই সম্ভাবনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্থানীয় আড্ডায় চলছে তুলম আলোচনা। নূরকে বিএনপির সঙ্গে এক কৌশলগত জোটে দেখা যেতে পারে বলে অনেকে ধারণা করছে। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে 237টি আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই তালিকায় পটুয়াখালী 2টি আসন, বাউফল পটুয়াখালী 2 ও গলাচিপা দশমিকা পটুয়াখালী 3 শূন্য রাখা হয়। ঠিক এখান থেকেই জোরালো হয় নূরের প্রার্থী করার সম্ভাবনা। ঘোষণার পর থেকে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়, বিশেষ করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের নাম না থাকায় হতাশা ছড়িয়েছে তৃণমূল পর্যায়ে। তবে কেউ কেউ এটিকে বিএনপির কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছেন। ভবিষ্যতের জোট বা নির্বাচনী বোঝাপড়ার জন্য হয়তো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি হয়তো গণ অধিকার পরিষদকে সঙ্গে নিয়ে বৃহত্তর বিরোধী ঐক্যের পথ তৈরি করছে। ইতিমধ্যে স্থানীয়ভাবে ভিপি নূরের দলের নেতাকর্মীদের সহিংসতা বেড়েছে, ফলে পটুয়াখালী 3 আসনটি এখন জেলার সবচেয়ে আলোচিত নির্বাচনী এলাকা। অতীতেও এই আসনে নূর ও মামুন সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। বাংলাদেশের রাজনীতিতে নতুন সংযোজন আসছে। নির্বাচন কমিশন 3টি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান। আক্তার আহমেদ বলেন, এ পর্যন্ত 143টি দলের নিবন্ধনের আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 22টি দলের উপর বিস্তারিত তদন্ত করা হয়। তদন্ত শেষে দেখা গেছে 7টি দল নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি। তবে জাতীয় নাগরিক পার্টি, সমাজতান্ত্রিক দল এবং আম জনগণ পার্টি প্রয়োজনীয় সব মানদণ্ড পূরণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে।
আক্তার আহমেদ বলেন, এ পর্যন্ত 143টি দলের নিবন্ধনের আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 22টি দলের উপর বিস্তারিত তদন্ত করা হয়। তদন্ত শেষে দেখা গেছে 60টি দল নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি। তবে জাতীয় নাগরিক পার্টি, সমাজতান্ত্রিক দল এবং আম জনগণ পার্টি প্রয়োজনীয় সব মানদণ্ড পূরণ করেছে বলে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে। ইসির সচিব আরও জানান, এখন এই 3 দলকে নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী 5 নভেম্বর পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যাতে অন্য কেউ দাবি আপত্তি জানাতে পারে। আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে শীঘ্রই এই 3 দলকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে। ফলে দেশে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আরও বাড়বে। বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির নিবন্ধন নিয়ে আদালতের রায় আসার অপেক্ষায় রয়েছে কমিশন। রায় পাওয়ার পর সেই দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন দলের নিবন্ধন রাজনীতিতে নতুন প্রতিযোগিতা ও জোট গঠন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে। একই সঙ্গে নতুন প্রজন্মের জন্য এটি রাজনীতিতে অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি 237টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে 63টি আসন এখনও শূন্য রয়েছে। এর মধ্যে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার কাঙ্ক্ষিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনও রয়েছে। এই আসনে তার মনোনয়ন না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। সোমবার প্রার্থীর তালিকা ঘোষণার পরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ব্যারিস্টার রুমিন ফারহানা। জনপ্রিয় প্রার্থী এবং বিএনপির মুখপাত্র হিসেবে তিনি বেশ সক্রিয় ছিলেন। তালিকায় তার নাম না থাকায় হতাশা প্রকাশ করেছে অনেক সমর্থক। ঠিক এমন সময় হিরো আলম তার ফেসবুকে রুমিন ফারহানার প্রতি একাত্মতা জানিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছেন, বিএনপির দুঃসময়ের সাথে ত্যাগী নেত্রী, স্বৈরাচারের জমে প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা আমার উপর বারবার হামলা হলে তিনি বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছেন। এমন একজন সাহসী নেত্রীকে মনোনয়ন না দেওয়া বিএনপির বড় ভুল। আমি এই সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানাই। তিনি আরও বলেন, তারেক রহমান ভাইয়ের প্রতি আমার অনুরোধ, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করুন। স্বৈরাচার মুক্ত ন্যায়ভিত্তিক দেশ গড়তে রুমিন ফারহানার মতো সাহসী শিক্ষিত নারীর প্রয়োজন। আগামী দিনের বাংলাদেশে তার মতো নেতাদের ভূমিকা অপরিহার্য। হিরো আলমের এই মন্তব্য বিএনপির অভ্যন্তরে নতুন বিতর্কের সূচনা হয়েছে। ভারতের আদানি পাওয়ার লিমিটেড বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী 10 নভেম্বরের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ না হলে পরদিন থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। কোম্পানির ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ 31 অক্টোবর বিপিডিপির চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এই কঠোর অবস্থান জানান। চিঠিতে বলা হয়, বিপিডিপির কাছে বর্তমানে 496 মিলিয়ন মার্কিন ডলার বকেয়া রয়েছে। এর মধ্যে 262 মিলিয়ন ডলার স্বীকৃত অপরিশোধিত বিল। আদানি জানিয়েছেন, 10 নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে 11 নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে তারা বাধ্য হবে। প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে, একাধিকবার অনুরোধ ও চিঠি পাঠিয়েও পিডিপি বিল পরিশোধ করেনি। চিঠিতে আরও উল্লেখ করা হয়, 2017 সালের 5 নভেম্বর স্বাক্ষরিত পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের 13.2 ধারার অধীনে এমন পরিস্থিতি সরবরাহ বন্ধের অধিকার আদানি পাওয়ারের রয়েছে। কোম্পানি দাবি করছে, তারা ধারাবাহিকভাবে যোগাযোগ রাখলেও বিপিডিপি কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, যা এখন তাদের ব্যবসায়িক অবস্থানকে ঝুঁকিতে ফেলেছে। এদিকে বিপিডিপি সূত্র জানিয়েছে, আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তির বৈধতা ও শর্ত নিয়ে তদন্ত চলছে। তাদের দাবি, আগামী সরকারের সময় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে আদানি একতরফাভাবে সুবিধাজনক শর্তে এই চুক্তি করেছে। চুক্তির বৈধতা নিয়ে ইতিমধ্যে উচ্চ আদালতের রিট মামলা বিচারাধীন এবং আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়েছে। পিডিপি জানিয়েছে, এ প্রেক্ষিতে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে রেজিস্ট্রারের কাছে 2 নভেম্বর চিঠি পাঠিয়ে মধ্যস্থতার প্রক্রিয়া সাময়িক স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে। তারা বলছে, তদন্ত দেশীয় ও বিদেশি আদালতের আদানির জবাবদিহি নিশ্চিত করার মতো তথ্য প্রমাণ পাওয়া গেছে। এসব তথ্য আদালতের উপস্থাপন করা হবে।
এর আগেও ২৭ সেপ্টেম্বর আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে $৪৬৪ মিলিয়ন বকেয়া পরিশোধের আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। বর্তমানে বিপিডিপির সরকার গঠিত ন্যাশনাল রিভিউ কমিশন অব পাওয়ার পারচেজ এগ্রিমেন্টসের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের নির্ভরযোগ্য সূত্র। দর্শক, আজকের বাংলা পরিক্রমা শেষ করছি এখানেই। ধন্যবাদ।